কর্তৃক আয়োজিত আজকে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠকে স্নেহের সভাপতি আপেল মাহমুদ হান্নান ভূঁইয়া, উপস্থিত আছে রাজনৈতিক দলের নেতৃবর্গ, উপস্থিত এলাকায় মুরব্বিয়ান, শহীদ জিয়া সৈনিক ভাই ও বোনেরা, দূরে দাঁড়িয়ে যারা আমার বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। আমরা জানি যে কিছুক্ষণ পরে এশা আজান দিবে, 7টায় 7:15 আপনাদের আশেপাশে বর্জুকলা জামাত হবে। আমি চাই এর আগে আমার বক্তব্য শেষ করে যেন আপনারা নামাজ পড়তে পারেন, আমিও যেন বাড়ি যেতে পারি। জামগড়া নিয়ে আমাদের অনেক কিছু বলার আছে। কেন আমি মনে করি যে এই ইউনিয়নে আমার বাবা 45 বছর চেয়ারম্যান ছিলেন, 1943 থেকে 88 সালে। ছোট ভাই বিপ্লব 2003 সালে একবার এবং 2011 সালে দ্বিতীয়বার, দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছে। 2014 সালে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমি 96 এবং 2001 সালে পরপর দুইবার এই সাভারে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমাদের দেওয়ান পরিবার এত বছর এখানে নেতৃত্ব দেওয়ার পরও জামগড়া কেন সন্ত্রাসী অভয় অরণ্য হবে, এটা আমি রহস্য বুঝি না। কারণ আমরা সন্ত্রাসী করি না, আমাদের নামে কিছু কিছু অনেকে যাই করে, এখন থেকে সেটা আমরা এমন স্ট্রিক্টভাবে কন্ট্রোল করব যেটা নির্বাচনের পরে আপনি দেখতে পাবেন। কারণ এই 17 বছর আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে, এটাকে রাজনীতি বলে না। যে কিছু লোক সুযোগ সুবিধা নেবে, 100 জনের মধ্যে 10 জন আওয়ামী লীগের লোক সুযোগ সুবিধা নেবে আর জনগণ বঞ্চিত হবে। মনে হবে এটা রাজা বাদশাহ এলাকা, ওনারা যাহা বলিবেন তাহাই পুলিশ শুনিবে, যার কাছে চাঁদা চাপেন সে চাঁদা দিতে বাধ্য হবে। কেউ বাড়ি করবে তাদের টাকা না দিলে বাড়ি হবে না, কেউ জমি কিনবে তাকে টাকা না দিলে জমি হবে না। এগুলা জামগড়াতে হবে না। আমরা স্পষ্ট করে সেই জিনিসগুলো দেখভাল করার জন্যই আমরা রাজনীতি করি এবং এইবার জামগড়া আমরা সেটা মুক্ত করব। সন্ত্রাসী হাত থেকে জিম্মি মুক্ত করাই আমার দায়িত্ব। জামগড়া আমার গ্রাম, এইসব জায়গায় এইসব চলতে পারবেন। এটা একটা ব্যবসায়ী এলাকা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এইটা আমরা চলতে দিব না কাউকে না। আমাদের আশেপাশে কেউ করলে সেটাও আমরা নিয়ন্ত্রণ করব, সেটা সময় মতো করব। আমি আপনাদের কথা দিলাম, অপেক্ষা করেন। এটা তো ভাইরাল হচ্ছে, অনেকে রেকর্ডিং করছেন, ভিডিও করছেন, আমাকে মনে করে দিন যে আপনি এটা বলেছেন অমুক তারিখে সেই 7:30 সময় ভিডিওতে আছে। আমার মোবাইলে এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। আমার দেওয়ান সালাউদ্দিন বাবু নামের একটা আইডি আছে যেখানে 1 লক্ষ ফলোয়ার আছে, সবাই দেখছে। আমি যা বলছি জেনে শুনে বলছি, বুঝে শুনে বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি, এবং এইসব ব্যাপারে কোনো ছাড় আমরা দেব না। এবং আমি কতগুলো সমস্যা স্পেসিফিক্যালি বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। সেটা হলো অনেক এলাকা আছে, আপনার এলাকা কম বেশি থাকতে পারে, ব্যাপার নয়। কেউ 4 শতাংশ জমি একটা বাড়ি করবে, এখন বলে যে বাড়ি করার আগেই তাকে টাকা দিতে হবে। আরে বাবা, ও তো কষ্ট করে জমিটাই কিনলো, আবার টাকা দিবে কি? এই সিস্টেম তো অনেক বছর আপনারা দেখছেন। এই সিস্টেম আর নতুন করে চালু রাখার দরকার নাই। যাদের এইসব অভ্যাস আছে তারা সতর্ক হয়ে যান। সে দূরে আছে না আমাদের কাছে আছে সেটা আমার বিবেচ্য বিষয় না। এবং এইসব বলার জন্য আমি আগে ভাগে বলে নিই, আমার একটা মোবাইল আছে যেটা আমি ধরি, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, ট্রাস্ট নেই। নাহলে আপনি ফোন করে দেখেন, সেই নাম্বারে আপনি ফোন দিয়ে জানিয়ে দেন যে আমার আশেপাশে কোনো লোক যদি এরকম কর্মকাণ্ডে জড়িত থাকে আমাকে নামটা বলেন, আমি দায়িত্ব নিয়ে বললাম। সেটা যদি সমাধান না করতে পারে আমি ইলেকশনই করবো না। 017-017-222208 গ্রামের নাম্বার 6208। সেভ রাখেন,
এখন এটা চেষ্টা করেন না, আমার একটু কথা বলতে দেন। অনেকে এখনই আমার দিতে পারে যে নাম্বারটা কি ঠিক করলো না ভুল করলো। নাম্বার ঠিকই কইছে, এটা আমার নামে 01722222208। আমাকে জানিয়ে দেন, আমি এটা দেখভাল করবো কি সমস্যা করে। তারপরে ওই যে ইট বালি সিমেন্টের গল্প করছি, এই ব্যবসা করে ইট দিবেন 2 নাম্বার, ইট দিবেন 200-300 কম, এইগুলা এখন করেন না। সেই যুক্ত সে যারা করছে তারা তো এলাকা থেকে পলাইছে। এখন নতুন করে এই সিস্টেম চালু করার সাহস আমরা যেন কেউ নাও দেখাই। গিলের ব্যবসা করবেন, সেখানে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবেন। বাড়ি যে করে অনেক কষ্ট করে জমি কিনে অনেক কষ্টের টাকা দিয়ে বাড়ি বানায়, সেই বাড়িতে যারা যে মালিক বানাচ্ছে সে তো একদিনও ঘুমাইতে পারবে না, শান্তি নেই। এটা কি বাড়ি বানাইলো? চাঁদাবাজি দিয়ে, অমুককে দিয়ে, 2 নাম্বার ইট দিয়ে, 3 নাম্বার সিমেন্ট দিয়ে, 5 নাম্বার বালি দিয়ে এই বাড়িতে সে ঘুমাইতে পারবে? এগুলো কিন্তু হবে না। আপনি ফুটপাথ থেকে টাকা তুলবেন, পরে করবেন যে আগে আওয়ামী লীগের সময় দিচ্ছেন, এখন দিবেন না কেন? যে দিছে তার তো বিচার শুরু হয়েছে, তার আল্লাহ কর্তৃক শাস্তি শুরু হয়ে গেছে। সেগুলো নিয়ে আমাদের চিন্তা না করে এখন থেকে নতুন বাংলাদেশ, আগামী বাংলাদেশ নিয়ে ভাবেন। আমরা অনেক কিছু দেখছি, সুন্দর সুন্দর কথা বলি, সময় মতো আমরা করি না। আজকে কেন 1400-1500 ছাত্র শ্রমিক জনতা শহীদ হলো? তাদের রক্ত কি বৃথা যাবে? কেন 25,000 1 হাত নাই, 2 হাত নাই, 1 পা নাই, 2 পা নাই, পঙ্গু হলো, এখন অসুস্থ? কেন করলো? কারণ তারা অন্যায় করেছিল, জুলুম করেছিল, অত্যাচার করেছিল। মনে হচ্ছে এটাতে বাপের তালুকদার এই দেশে, তারা ছাড়া আর কেউ থাকতে পারবে না। আমাদেরকে বছরকে বছর পলায় থাকতে হয়েছে, আমাকে 3 বার জেলে যেতে হয়েছে, আমার নামে 53টি মামলা, সেই মামলা এখনো শেষ হয় নাই। এইসব নিয়ে আমাদের রাজনীতি করতে হচ্ছে। তো ভালো মানুষরা রাজনীতি করবে না, শিক্ষিত মানুষরা রাজনীতি করবে না, যাদের পারিবারিক ঐতিহ্য আছে, যাদের পরীক্ষা দেওয়া আছে, প্রমাণ আছে, জনগণ ভোট দিছে, তারা রাজনীতি করবে না। গরু ছাগল রাজনীতি করবে জনগণের সেবক। যাদের 14 গোষ্ঠীতে চৌকিদার হয় নাই, মেম্বার হয় নাই, তারা নেতা হবে, এমপি হবে, সেই দিন শেষ। জনগণ বুঝে কাকে ভোট দেওয়া উচিত, কে যোগ্য, কাকে চেয়ারে বসানো যায়। একটা গল্প বলি, সেটা হলো, আপনি একটা সবজি পাল্লায় মাপলেন কিংবা আলু মাপলেন, একটা মাছি পাল্লার একসাথে এক পাশে যদি বসে, ওজনের তেমন হেরফের হবে না, এটা বোঝাই যাবে না যে এটা কি হলো, একটু এদিক সেদিক হলো কিনা। কিন্তু যারা সোনা ব্যবসা করেন কিংবা সোনার দোকানে গিয়েছেন, তাদের সোনা মাপার কিন্তু সুন্দর একটা ছোট্ট পাল্লা আছে। ওই পাল্লা কিন্তু একটু এদিক সেদিক হলে কিন্তু অনেক লক্ষ লক্ষ টাকা পার্থক্য। একটা মাছি যদি ভুলে এক পাশে বসে, সেটা পার্থক্য হবে 30,000, 40,000, 50,000, 60,000, 70,000, 1 লক্ষ টাকাও পার্থক্য হইতে পারে মাছির সাইজ বুঝে। তার মানে ঘটনা হলো, কারে ভোট দিচ্ছি না, সেই লোকটা কোন জায়গায় বসতেছে ওইটা তার যোগ্যতা আছে কিনা। গুরুত্ব চেয়ারে, আপনি কাকে কোথায় বসেছেন। যে মেম্বার হওয়ার যোগ্য না তারা বানিয়ে দিলেন চেয়ারম্যান, যে চেয়ারম্যান হওয়ার যোগ্য না তারা বলেন দিলেন এমপি। এরকম যখন বানাইছেন তখন তারা তো যা বুঝবে তাই। যে কোনোদিন সমুদ্রে যায় নাই, নদীর খাল দিয়ে ঘোরাফেরা করে, সে নৌকা নিয়ে শখ করে সমুদ্রে গেল, তো সে তো 1 ঘন্টায় টিকবো না, ডুবেই যাবে। তো আওয়ামী লীগের সময় তো এগুলাই হয়েছে, যে যেটার যোগ্য না সেই চেয়ারে সে বসে আছে। যে কোনোদিন নামাজ পড়ে না সে মসজিদ, যে লেখাপড়া জানে না, সে স্কুলের সভাপতি, কলেজের সভাপতি। এদের জন্য নতুন করে নিয়ম বানাইছে, যে বিএ পাস না হলে স্কুলের সভাপতি হবে না, MA পাস না করলে কলেজের সভাপতি হবে না। এইসব আওয়ামী লীগের অত্যাচারের কাহিনী শুনায় কিন্তু এইসব নিয়ম পালন করা হয়েছে। অতএব আমরা এই ব্যাপারটা খেয়াল রাখবো। ওই সন্ত্রাসী মোস্তানি, আমাকে অনেকে ভয় দেখায়, ভাই জামগড়া কিন্তু খুব খারাপ জায়গা, এইটাই ঘরে ঘরে অস্ত্র আছে। আপনি পুরা ঢাকা 19-এ যা অস্ত্র আছে তার সমপরিমাণ অস্ত্র নাকি শুধু জামগড়ে আছে। তা আমি জানি না সামনে আর জামগড়া ভোট চাইতে আইতে পারবো কিনা, সেই জন্য আজকে যা কথা সব বলে যায়। আমারও তো নিরাপত্তা নিয়ে চলা দরকার। বাইচা থাকলে সে এমপি টেমপি হবো, তার আগে যদি জায়গা পেলে কেমনি। কারণ হায়াত মোট তো আল্লাহর কাছে, আল্লাহ যতদিন হায়াত দিছে ততদিন থাকবো।
ওইটা নিয়ে তো চিন্তা করার দরকার নেই। আমি যে কথা বলতে চাই, যেমন বলেছি, এই যে অনেক জায়গায় মেলা টেলা করে, সুন্দর করে কৃষি মেলা, অঙ্গ মেলা, 2 দিন 3 দিন পরে দেখে ওই জুয়া খেলা হইতেছে। এর নাকি পারমিশন নেওয়ার সময় নাকি কইতেছে পার ডে 50,000 টাকা কারে কারে দিতে হইব। আওয়ামী লীগের সময় যেগুলো হয়েছে সেগুলোর টাকা ভাগ কে পাইছে জানি না, কিন্তু আমরা এবার সিদ্ধান্ত নিচ্ছি কোনো জায়গায় কোনো মেলা করতে দিব না। আমার মেলা দরকার না, মেলা এগুলো পরে বুঝবো। কেউ কেউ এই মেলার থেকে টাকা নিয়ে নতুন করে আবার অর্থশালী হয়ে নিজেকে বড় হোমলাসন মনে করবো, নতুন করে টাকা আবার বানানোর দরকার নাই। যেগুলা আছে এগুলাকে রক্ষা করে আমার দায়িত্ব, যে যারা ভালো মানুষ, যারা ব্যবসা করে তাদের দিকে নজর দিতে হবে। নতুন করে আজাইরা লোককে আবার টাকা বানানো আমাদের কোনো সময় নেই। তা আমরা যে কথাটা বলতে চাই, যে এই জামগোড়া মাদকের কথা যেভাবে হচ্ছে, মাদক এই সমাজটাকে যেভাবে ধ্বংস করে ফেলতেছে, যুব সমাজকে। একটা পরিবারে একটা সন্তান যদি মাদকে আসক্ত হয়, সে কিন্তু আর পড়াশোনা করে না, সে কিন্তু বাজে একটা গ্রুপের সাথে চলে যায়। বাবা মা লেখাপড়া জানুক আর না জানুক, সে কিন্তু স্বপ্ন দেখে যে তার সন্তানটা মানুষ হবে, MA পাস, BA পাস করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চাকরি করবে, ভালো ব্যবসা করবে, SP হবে, DC হবে, শিক্ষক হবে, অ্যাডভোকেট হবে। সে তার সন্তানকে মানুষ করার জন্য যা যা করা দরকার করে। কিন্তু কোনো একটা ঘটনায় যখন ওই ছেলেটা বিপদে চলে যায়, তখন বাপ মা মনে হয় আমার দুনিয়াতে থাকার আর দরকার নেই। তার চোখের সামনে তার সন্তান, তার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা অনেক পরিবার মানতে পারে না। যারা এইসব করে আর যুব সমাজে অনেককে ধ্বংস করতেছে, কোনো কোনো পরিবারকে, তাদের উপর তো গজব নাজেল সময় মতো হবেই, এতে কোনো সন্দেহ নেই। তবে আমরাও তাদেরকে প্রশ্রয় দিব না। এবং আমি বলে দিলাম, এই মাদকের যারা ব্যবসা করে এবং তাদের সাথে যাদের আমাদের পরিচিত যাদেরই সম্পর্ক থাকবে, তাদেরকেও আমরা ছাড়বো না, আমি বলে দিলাম। আপনারা অপেক্ষা করেন, আমরা এই ব্যাপারে 0 টলারেন্স। এখন অনেক কিছু আমরা পাচ্ছি না কেন? এই পুলিশ কি আমাদের? এই পুলিশ 17 বছর কি করেছে? এবং মাদক ব্যবসাটা আসলে কেন কিভাবে হয়, এটা আপনারা যারা বয়োজ্যেষ্ঠ তারা জানেন, কারা কারা এর সাথে কম বেশি জড়িত। তা আমি আপনাদের কথা দিলাম, অপেক্ষা করেন। যখন আমরা দায়িত্ব পাবো, MP হবো, দল রাষ্ট্র ক্ষমতায় যাবে, তখন আমাদের কথা আবার অনেকেই শুনবে। তখন এটা আমরা নিয়ন্ত্রণ করবো, কন্ট্রোল করবো। তখন এইসব অপকর্ম আমরা করতে দেব না। এবং জামগড়া হলে প্রথম টার্গেট ঢাকা 19-এ, যে এটা একটা শান্তির গ্রাম, সুন্দর গ্রাম এবং সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত গ্রাম হিসেবে জামগড়াকে আমরা অফিসিয়ালি ঘোষণা করবো একটা সময়, 1 বছর পরে। আপনি দেখি একদম SP, DC, ইউনো, OC আইসা ঘোষণা করবে যে এই গ্রামে কিছু নাই, কোনো কিছু আমাদের ধরে এটা চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এই গ্রামে একটা অস্ত্র নাই, কোনো মাদক ব্যবসায়ী নাই, কেউ মাদক খায়ও না, একটাও চাঁদাবাজি ঘটনা নাই। এরকম হচ্ছে যেমন পুলিশের খাতার ডাকা ধরলে লিস্ট করে, সেটা আবার SP-কে জানাতে হয় যে এই মাসে কয়টা ডাকা পেয়েছে। সরকারিভাবে ঘোষণা করবে যে আগে এক সময় BNP স্বনির্ভর গ্রাম বানাইছিল, এরকম একটা যে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত গ্রামের নাম হলো জামগড়া। আমরা সেই জামগড়ার স্বপ্ন দেখি, আপনাদেরকে সাথে নিয়ে, এই নেতা কর্মীদের সামনে নিয়ে। ইনশাল্লাহ আপনারা চাইলে আমরা সেইটাও করতে পারবো। আর আমার মোবাইল নাম্বার দিলাম, আমি আবারও বলে যাই, আমি যখন আপনাদের ভোটে যদি সংসদ সদস্য হইতে পারি, আমরা প্রতি শনিবার জিরাপথে কিংবা আমার পেট্রোল পাম্পে একটা জায়গা করা থাকবে, আমার অলরেডি জায়গা আছে। সকাল 10টা-11টা থেকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত সাধারণ মানুষ, শিক্ষকরা, ও যে ইমাম মুয়াজ্জিনরা, আরও যারা অন্য অন্য আছে, যারা সুবিধা বঞ্চিত অসহায় মানুষ, গার্মেন্টসের শ্রমিকরা, তারাই আমার সাথে কথা বলতে পারবে। প্রতি শনিবার, এক শনিবার না, প্রত্যেক শনিবার আশুলিয়ার লোকেরা যাতে আমাকে পায়, আমার এই এলাকায় এইটা রিজার্ভ থাকবে প্রতি শনিবার। আর প্রতি মঙ্গলবার সাভারের বাসা, পৌরসভা সহ এটা। কেউ যদি কয় যে না শনিবারটা আমি তারে পাই নাই, কিংবা শনিবার আমি আইতে পারি না, ঠিক আছে, মঙ্গলবার সাভারে আসেন। অন্য কোনো প্রোগ্রাম থাকবে না, শুধু লোকজনের কথা, কার কি দুঃখ কষ্ট, কার কি উন্নয়ন, কোথায় কি লাগবে, এটা নিয়ে।
আমাকে পাবেন না কেন? আমার কাজই তো ভোট দিচ্ছেন তো এইসব সমস্যা দেখার জন্য, উন্নয়ন পাশাপাশি এই চাঁদাবাদ মুক্ত। এবার আবার নতুন ব্যাপার, খালি রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা দেখলে হবে না, নিরাপত্তা দরকার। গার্মেন্টস সেমিনার মহিলারা টাকা নিয়ে যেতে পারে না, মোবাইল চিন্তা করে বেতন নেওয়া যায়, এইসব কাজ হবে না। এই নীরবে নিবৃতে হুমকি দেওয়া বড় বড় কাজ করবেন, তাদেরকে কিছু বলা যাবে না, তারা ওই পদের লোক, এরকম বিখ্যাত, তাদেরকে আমার চিনি, আমি কাউরে চিনি না। আমি চিনি জনগণ, যারা আমাকে ভোট দিয়ে এমপি বানাবো, আর কাউরে চিনি আমার দরকার নেই। যে অপকর্ম করবে, যে ন্যায় পথে থাকবে না, অন্যায় করে জনগণের ভোট নষ্ট করবে, তার জন্য আমার কিছুই করার নাই। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। আগামীতে যাতে একদম বড় দায়িত্ব পড়ে, বড় আপনাদের ভোটে বড় নির্বাচিত হয়ে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা যেন এইসব অন্যায় অত্যাচারের জুলুমের বিচার করতে পারি, প্রতিরোধ করতে পারি, এবং এটা শান্তি গ্রামে পরিণত করতে পারি। যে স্বপ্ন আপনারা সবাই নিয়ে দেখছেন, বিশ্বাস করি যে আপনাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা শান্তি জামগড়া করতে পারবো। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে আমি আবার শেষবারের মতো বলি, আবার কবে আসবো জামগড়া জানি না। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। আমরা চাই তার 80 বছর বয়স, এই আগেও কয়েকবার সে গুরুতর অসুস্থ ছিল, আপনাদের দোয়ায় উনি আমাদের মাঝে সুস্থভাবে ফিরে এসেছিলেন। আমরা এখনও প্রত্যাশায় আছি যে উনি যতদিন বেঁচে থাকবেন, উনি যেন আমাদের মাঝে থাকেন এবং মারা যাওয়ার আগে দেখে যেতে পারেন তার স্বামীর হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবারও জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং জনগণ বিএনপিকে, ধানের শীষ প্রতীককে এখনও আগের মতো পছন্দ করে এবং সুষ্ঠু ভোট হলে, স্বচ্ছ ভোট হলে, যে ভোটে জনগণ আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব, সেরকম নির্বাচনে মানুষ ধানের শীষকেই তাদের পছন্দের প্রতীক হিসাবে বেছে নেবে। এই প্রতীক্ষায় রইলাম। আপনাদের দোয়া সহযোগিতা নিয়ে আমি আপনাদের জন্য কাজ করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। মহান আল্লাহ তাআলা যেন আমাকে সেই সুযোগ দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া, খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।